তালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে সরকারকে, ডাইরেক্ট হুঁশিয়ারি করলেন তারেক রহমান। জানাবো বিস্তারিত। আন্দোলন এখনো শেষ হয়নি, আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে তা হবে দুঃখজনক, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই নতুন কৌশল ভারতের জন্য ডেকে এনেছে হুমকি। লালমনিরহাট বিমানবন্দর চালুর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। জানাবো বিস্তারিত। পুরো গাজা ফাঁকা করার জন্য ইসরায়েলি বর্বর হামলা দ্বিগুণ বেড়েছে, এতে আবারও নিহত 28। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে, আমরা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি, কারো পদত্যাগ চাইনি, কিন্তু পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য অতি অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি এবং এখনও চাই। এমন অবস্থায় গণতন্ত্র নির্বাচনের দাবিতে এখন যদি বাংলাদেশের মানুষকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসের একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। বুধবার 28 মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলি, সেটা যদি অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করতে থাকব। আমরা আশা করি এই সরকার দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে এবং নির্বাচনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবে। এই তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শীর্ষ সমাবেশ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার 28 মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে ঢল নেমেছিল নেতাকর্মীদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আগস্ট আমাদের প্রথম বিজয় হয়েছে, আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি, আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। আজ বুধবার 28 মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক তরুণের সমাবেশে এসব কথা বলেন তিনি। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকে নয়াপল্টনের সমাবেশ তরুণের সমুদ্রে পরিণত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের বাংলাদেশকে ধ্বংস করছিল, দেশের তরুণ ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে, আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি, আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে, তবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে তরুণ ও নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে, যারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এর জন্য জনগণের মন জয় করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আগামী দিনে বিএনপির রাজনীতি তরুণ এবং নারীদের এগিয়ে রাখার জন্যই হবে জানিয়ে তারেক রহমান আরও বলেন, তরুণ এবং নারীদের বাহিরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না, তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখেই বিএনপি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর ব্যবহারে অগ্রাধিকারে রয়েছে বিএনপি। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, ইশরাকের শপথ নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে, যারা আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের কাছে দেশের মানুষ কিসের সংস্কার আশা করবে। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান তারা সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুক। সর্বশেষ বিদেশি অনুসারী না হয়ে বাংলাদেশের জন্য রাজনীতির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো দেশ, সবার আগে আমার বাংলাদেশ। বাংলাদেশের এই নতুন কৌশল ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি ঐতিহাসিক স্থাপনা লালমনিরহাট বিমানবন্দর। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি 1931 সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। এ সময় এটি ছিল রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। সম্প্রতি বহু বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিমানবন্দরটি পুনরায় চালু হলে এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার
বিপ্লব ঘটাতে পারে। আর এই খবর প্রকাশ হওয়ার পরপরই নড়ে চড়ে বসেছে নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেক সহ এর কাছাকাছি অবস্থিত। ফলে বাংলাদেশের এমন উদ্যোগে দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত সরকার। ভারত আশঙ্কা করছে লালমনিরহাট বিমানবন্দর চালুর পিছনে চীনের সম্পৃক্ততা থাকতে পারে। ভবিষ্যতে সেখানে সামরিক অবকাঠামো যেমন ফাইটার জেট, রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের সুযোগ তৈরি হতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। বিমানবন্দর চালু হলে সেখানে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো চলাচল শুরু হবে, যা ভারতের জন্য সীমান্ত নজরদারি ও নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়াতে পারে। পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দর নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাড়বে, যা ইতি ঘটাবে ভারতের একচাটিয়া নিয়ন্ত্রণের উপর। বাংলাদেশের এই পদক্ষেপের খবর প্রকাশের পরপরই পাল্টা উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। ত্রিপুরা রাজ্যে 3 দশক ধরে পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করার তোড়জোড় শুরু করেছে দেশটি। ইতিমধ্যে ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। তবে ভারতীয়দের অনেকে একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করছেন। আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করতে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে আকাশ সীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত সমঝোতা করা দরকার। এছাড়া বিমান চলাচলের রুট, সময়, নিরাপত্তা কোড এবং সবকিছুতেই সমন্বয় প্রয়োজন হয়। ফলে লালমনিরহাট বিমানবন্দর চালু করার উদ্যোগে ভারত নিরাপত্তাজনিত আপত্তি তুলবে কিনা, সহযোগিতা করবে, সেটি এখন দেখার বিষয়। ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও 46 জন। এছাড়া ত্রাণ বিতরণের সময় ফিলিস্তিনিদের উপর এলোপাতাড়ি গুলি ছুড়েছে ইসরায়েলি সৈন্যরা। বুধবার 28 মে ভোর থেকে গাজায় চলছে তীব্র ইসরায়েলি আক্রমণ। খান ইউনিসের পূর্বে আবাসিক এলাকায় হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রাফার পশ্চিমে আল মাউসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন আহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা এবং আরও 30 জনকে আটক করেছে তারা। গাজায় মার্কিন সমর্থিত গোষ্ঠী ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিরা খাবার সংগ্রহের সময় উপচে পড়া ভিড় লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভিড় সামলাতে ফাঁকা গুলি ছুড়েছে তারা। উল্লেখ্য, গাজায় বেড়েছে তীব্র পানি সংকট। পানি ছাড়া ডাল, ভাত বা পাস্তার মতো শুকনো খাবার রান্না করা অসম্ভব হয়ে পড়েছে গাজাবাসীর জন্য। বিদ্যুৎ ও জ্বালানি সংকটও অভাবনীয় বেড়েছে ভূখণ্ডটিতে। সংবাদ মাধ্যম এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করেছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার 28 মে পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল ফেডারেল ব্যয় হ্রাস করা। মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্ব সময় শেষ হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। মাস্ক আরও অভিযোগ করেন যে সরকার দক্ষতা বিভাগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ট্রাম্পের নতুন খরচ সংক্রান্ত বিলটি সরকারের ঘাটতি আরও বাড়িয়ে দেবে এবং ডিওজিই এর কাজকে ক্ষতিগ্রস্ত করবে। ইতিমধ্যে হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করে মাস্ক তার স্পেস এক্স এবং টেসলা ব্যবসার দিকে নজর দিবেন। এর আগে ট্রাম্পের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। মাস্ক অভিযোগ করেছেন যে প্রশাসনের অসন্তুষ্টির জন্য ডিওজিকে বলির পাঠা বানানো হয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।